নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি সকলকে গুড মর্নিং জানিয়ে আমি নতুন একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, গতকালকে আপনারা দেখেছেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে 16,500 যে বিএড ইন সার্ভিস টিচার তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট হয়েছে এবং সেখানে কিন্তু 3929 নিয়েও বেশ কিছু আলোচনা হয়েছে। তো আজকের আমার বিষয়বস্তু যে 3929 ভ্যাকান্সিতে অ্যাকচুয়ালি ভ্যাকান্সিটা কারা নিয়োগ পেতে চলেছে, এই 3929 বিএড এনআইএস এরা থাকবে কি না, এটাই বেসিক্যালি আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে কিন্তু আপনারা বিচারপতির কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য জানতে পারবেন, যে বিচারপতি কী মন্তব্য করেছেন এই 16,500 নোটিফিকেশান নিয়ে। তো বন্ধুরা, চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে সম্পূর্ণ আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, 2014 প্রাইমারি টেটের ওপর 2020 সালে যে রিক্রুটমেন্ট হয় 16,500, সেই নিয়োগের যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তি নিয়েই মূলত অভিযোগ ছিল চাকরি প্রার্থীদের, এবং সেই মামলা 2021 সাল থেকে চলছিল। গতকালকে তার কিন্তু শুনানি সমাপ্ত হয়েছে, অর্ডার রিজার্ভ হয়েছে, শুধুমাত্র সেই অর্ডার পাবলিশড হওয়ার পালা। এবারে কিন্তু যেটা মূল বিষয়বস্তু, আমরা দেখেছি 16,500 যে নোটিফিকেশন ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাগৃহ থেকে কিন্তু দুবার ঘোষণা করেছিলেন 20,000 টেট পাস প্রার্থী রয়েছেন, তাদেরকে ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে। প্রথমে 16,500, কিন্তু তারপরে 3,500 জনকে নিয়ে নেওয়া হবে, অর্থাৎ একটাও টেট প্রার্থীর পড়ে থাকার কথা নয়। কিন্তু 16,500 রিক্রুটমেন্টের পরেই আমরা দেখি যে চিত্রটা ঠিক অন্যরকম হয়ে যায়। প্রায় 8,000 মতো নট ইনক্লুডেড ক্যান্ডিডেট বেরিয়ে যায়। তাহলে নিয়োগটা পেল কে? মুখ্যমন্ত্রীর কথার সাথে মানিক ভট্টাচার্যের যে কর্মকাণ্ড তার কিন্তু কোনো মিল নেই। তার ফলে স্বাভাবিকভাবেই সেখানে বোঝা যায় যে অনেক টেট ফেল ক্যান্ডিডেটকে সেখানে ঢুকিয়ে দিয়েছে, দুর্নীতি করেছে, যার জন্যই কিন্তু এই রকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এবং সিবিআইয়ের চার্জশিটেও কিন্তু একাধিকবার নিয়োগ দুর্নীতির কথা উল্লেখ আছে, প্রাইমারিতে কিভাবে টেট ফেল প্রার্থীকে টেট পাস বলে চালিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, সেসব প্রসঙ্গে যাচ্ছি না। তো 16,500 রিক্রুটমেন্টে গতকালকে যে শুনানি হয়েছে সেখানে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার ভাষায় বলেই দিয়েছেন, সমস্ত কিছু খুঁটিয়ে দেখেছেন। সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে আরম্ভ করে এনসিটি কবে এই নিয়ম লাগু করে, 2018 সালের 28 জুন যে নোটিফিকেশন, যে গেজেট বের করে, সেখানে কি উল্লেখ ছিল সমস্ত কিছু কিন্তু বিএডদের পক্ষ থেকে পেশ করা হয়। তাই স্বাভাবিকভাবেই যে নিয়ম 2018 সালে হয়েছিল, 2021 সালে রিক্রুটমেন্ট হয়, 2023 সালে সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়। সুপ্রিম কোর্টের জাজমেন্টে কিন্তু 2018 সেই নিয়মটাকেই বাতিল করেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এই নিয়মটি কবে থেকে লাগু হবে এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে সকলের মধ্যে। সেটা কিন্তু প্রাইমারি বোর্ডের গতকালকে যে সাবমিশন ছিল, প্রাইমারি বোর্ডেরও কিন্তু একটা সন্দেহ রয়েছে যে কবে থেকে অ্যাকচুয়ালি এই বিএডদেরকে বাদ দেওয়া হচ্ছে, সেটা কিন্তু তারাও জানতে চায়। এবং যদিও প্রাইমারি বোর্ড পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু সুপ্রিম কোর্টে একটা আপিল করেছিলেন বিএড ডিএড মামলা চলাকালীন, যে মামলার রায় যদি ডিএলএডদের পক্ষে হয় তাহলে যেন বিএড ইন সার্ভিস টিচারদের কোনো যেন হাত না পড়ে, কোনো যেন ক্ষতি না হয়। তো সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছিল এবং তারা জানিয়েছিল যে যারা চাকরি পেয়ে গেছে ইন সার্ভিস তাদের ক্ষেত্রে ডিস্টার্ব করবে না। এবং সেই রেস ধরেই কিন্তু গতকালকে কলকাতা হাইকোর্টে বিচারপতি একটা কথাই বলেছেন, যে যা হবার হয়ে গেছে, পূর্বে যেটা নিয়োগ হওয়ার হয়ে গেছে, নতুন কোনো নিয়োগ আর বিএডরা পাবে না। নতুন নিয়োগ বলতে কিন্তু সেটা 3929 নয়। এখানে বিষয়টা বুঝতে হবে, 3929টা কিন্তু সেই 23/12/2020 সালের যে নোটিফিকেশন ছিল 16,500, সেই নোটিফিকেশনেরই একটা অংশ। যে নিয়োগ প্রাইমারি বোর্ড দুর্নীতি করেছে, তারা নিয়োগ করেনি। এই নিয়োগ অ্যাকচুয়ালি এই 3929-এর যারা অংশীদার তারা কিন্তু আজ থেকে 3 বছর আগে চাকরিটা পেতে পারতো, কিন্তু প্রাইমারি বোর্ডের অপদার্থতার জন্য তারা কিন্তু এই চাকরিটা পেতে পারেনি। আপনারা যদি দেখে থাকেন 2022 সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
রায় দিলেন যে 6 নভেম্বরের মধ্যে এদেরকে নিয়োগ দিতে হবে 3929 পিটিশনারদের। কিন্তু তারপরও প্রাইমারি বোর্ড সেই নিয়মকে অবমাননা করে তারা ডিভিশনে যায় এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টে মামলাটা চলছে, একাধিকবার মামলাকে ডিলে করার চেষ্টা করছে প্রাইমারি বোর্ড, এবং সেই মামলা কিন্তু আগামী সপ্তাহে উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। এবং এখানে আরও একটি বিষয়, যে অনেকেই বলছেন যে ডিএলএডরা অগ্রাধিকার পাবে। তো এই জায়গাটায় আমি একটা কথাই বলবো আপনাদের, দেখুন 16,500 রিক্রুটমেন্টে যেহেতু বিএড এনআইএস সকলেই সমমর্যাদায় কিন্তু চাকরি পেয়েছে, তাই একই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কখনোই কিন্তু আলাদা রকম কিছু হতে পারে না। এবং সেক্ষেত্রে কিন্তু 16,500তে ঠিক যে নিয়মে যেভাবে বিএড এনআইএসটা চাকরি পেয়েছে 3929-এও কিন্তু সেমভাবেই এনআইএস বিএড রেগুলার ডিএলএড সকলেই কিন্তু এখানে চাকরির অংশীদার। তাই এখানে অগ্রাধিকারের বিষয়টি কোনোভাবে আসবে না, যেহেতু এটা নতুন রিক্রুটমেন্ট নয়, এটা 2020 সালের রিক্রুটমেন্ট, যেটা কিন্তু এনসিটি গেজেট 2018-র 28শে জুনের গেজেটকে কেন্দ্র করে মান্যতা দিয়েই কিন্তু যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছিল। তাই এক্ষেত্রে গতকালকে শুনানি থেকে এটুকুটা পরিষ্কার যে 16,500তে বিএডরা সেফ, বিএডদের কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। বিচারপতির কথা থেকে এটুকুটা পরিষ্কার, তবে অর্ডার আসলে আরও বিষয়টা পরিষ্কারভাবে বোঝা যাবে। আর খুব স্বাভাবিকভাবে একবার কেউ যখন চাকরি পেয়েই যায় তখন স্বাভাবিকভাবে তার দিকেই একটা পক্ষ থাকে আর কি। তো সেই হিসাবে কিন্তু 16,500তে বিএডরা সেফ। তাই যতক্ষণ বিএডদের এবং এনআইএসদের সেই 16,500 থেকে বের না করতে পারছে কোর্ট, ততক্ষণ কিন্তু 3929-এ এই বিএড এনআইএস রেগুলার ডিএলএড যতজন ইন্টারভিউ দিয়েছিল সকলেই কিন্তু এখানে এলিজিবল, অর্থাৎ সকলেই কিন্তু এখানে 3929 যদি সুপ্রিম কোর্টের অর্ডার হয়, অর্ডার তো হবেই সে যেদিনই হোক, সেখানে কিন্তু সকলেই চাকরি পাবেন, এখানে কোনো অগ্রাধিকারের বিষয়টি আসবে না। আর যদিও সিঙ্গেল বেঞ্চ এখানে অগ্রাধিকারের বিষয়টি দিই, তাহলে কিন্তু সেটিকে হয়তো পরবর্তীতে যারা বিএড এনআইএস তারা কিন্তু ডিভিশনে চ্যালেঞ্জ করবে, সুপ্রিমও চ্যালেঞ্জ হতে পারে। এবং যেহেতু একই রিক্রুটমেন্ট, একই নোটিফিকেশান, একই রিক্রুটমেন্ট নোটিফিকেশানে কিন্তু ভিন্ন রকম নিয়ম কখনোই হতে পারে না। তো এটাই হচ্ছে বিষয়, এটা আমি আপনাদেরকে আপডেটটি দিলাম। তাই আমি বলবো 3929-এর জন্য এই মামলা আগামী সপ্তাহে উঠছে। যারা বিএড এনআইএস রেগুলার ডিএলএড আছেন সকলকেই বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন। এখানে কিন্তু প্রায় 4,000 মতো সিট আছে এবং নট ইনক্লুডের সংখ্যা কিন্তু প্রায় এখন সেরকমই হয়তো আছে, সকলেই হয়তো চাকরিটা পেয়ে যাবেন। তাই সকলে নিশ্চিন্তে থাকুন। দেখুন এই মামলাটার গতি প্রকৃতি কোন দিকে এগোয়, সুপ্রিম কোর্টের দিকে সকলে ফোকাস করুন। এই মামলাটাকে যেভাবে হোক আপনারা বের করে নিয়ে আসার চেষ্টা করুন, যাতে পর্ষদ কোনোভাবে সুবিধা না নিতে পারে এই মামলার। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি। তো আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলে, আজকের দিনটি ভালো কাটান, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।